হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ফ্রিকশন ক্লাস স্টার্ট হবে। ওকে, ফ্রিকশন সেমিস্টার 1-এর সিলেবাসে আছে। ওকে, তো ক্লাস 11-এর ক্লাস এটা, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আশা করি। ওকে, তো ঘর্ষণ ঘর্ষণ চ্যাপ্টারের কনসেপ্ট আমার ক্লাস এটা একদম ঠিক আছে। এটা 1 নম্বর ক্লাস। এরকম 2-3টে ক্লাস নিয়ে থিওরি পার্টটা শেষ করব আর তারপরে এমসিকিউ করাবো। ওকে, তো ক্লাসটা মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি বুঝতে পারবে। দেখো, ফ্রিকশন কি সেটা আগে আমি আমার ভাষায় বলি, তারপরে তোমরা বই থেকে সংজ্ঞা পড়বে। দেখো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে একটা ব্লক আছে, একটা ব্লক একটা মেঝের ওপরে রাখা আছে। এই ব্লকটাকে তুমি এই দিকে টানছো, ঠিক আছে, ভারী ব্লক একটা, ঠিক আছে, এর ওয়েট মনে করো ডাব্লু, ঠিক আছে, তুমি এইদিকে টানছো। তুমি একটুখানি ফোর্স অ্যাপ্লাই করলেই তো এটা যাবে না বাবা। এর ওজন মনে করো 50 কেজি। 50 কেজি একটা মনে করো লোহার ব্লক, লোহার ভারী কোনো জিনিস এখানে রাখা আছে। এবার তাকে তুমি এফ ফোর্স দিয়ে টানছো বা ঠিলছো, যাই হোক কিছু একটা করছো। একটুখানি ফোর্স দিলেই তো সে যাবে না, তার জন্য অনেকটা ফোর্স লাগবে। তার কারণ কি বলো তো? কারণ এই মেঝে এবং এই ব্লকের মাঝে একটা ঘর্ষণ বল কাজ করছে, যেটা এই ব্লকটাকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। তুমি যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করো তাহলেও যেমন টানতে কষ্ট হবে, তুমি যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু তোমার একই পরিমাণ টানতে কষ্ট হবে। তার মানে ফ্রিকশনাল ফোর্সটা শুধুমাত্র একদিকেই কাজ করবে তা কিন্তু নয়। কোন দিকে কাজ করবে সেটা নির্ভর করছে যে বস্তুটা কোন দিকে এগিয়ে যেতে চাইছে বা কোন দিকে এগিয়ে যাওয়ার উপক্রম করছে তার উপর। যদি বস্তুটাকে তুমি এই দিকে টানো তাহলে ঘর্ষণ বল কাজ করবে তখন এই দিকে, আর যদি তুমি বস্তুটাকে এই দিকে টানো তাহলে ঘর্ষণ বল কাজ করবে তখন এই দিকে। তার মানে তুমি যদি ডান দিকে টানো ঘর্ষণ বল কাজ করবে বাঁ দিকে, আর তুমি যদি বাঁ দিকে টানো তাহলে ঘর্ষণ বল কাজ করবে ডান দিকে। অর্থাৎ ঘর্ষণ বল এমন একটা বল যে বস্তুটিকে গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করছে। তাহলে ঘর্ষণ বল একটা বাধা বল, ঠিক আছে, যেটা গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। তাহলে সংজ্ঞাটা একবার পড়ে নিই বই থেকে। কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, গতিশীল হওয়ার চেষ্টা করলেও কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বলা হয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে ঘর্ষণ বল কী জিনিস? বেশ, এবার পরের পেজে যাই, কি বলছে দেখো। এমসিকিউ নিয়ে নিয়েছি কয়েকটা, যে ঘর্ষণের উৎপত্তির কারণ কি? তল দুটির অমসৃণতা, তল দুটির মধ্যে আসঞ্জন বল, এ ও বি উভয়ই, না এ ও বি কোনোটিই নয়। দেখো, অমসৃণতা অবশ্যই, যদি দুটো তল মসৃণ হয়, এই ব্লক আর মেঝে দুজনায় যদি মসৃণ হয় তাহলে ঘর্ষণ বল কাজ করার কোনো গল্পই নেই, ঠিক আছে। কিন্তু যখন অমসৃণ হবে, খসখসে হবে, তখনই ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। তবে হ্যাঁ, এই পৃথিবীতে বা বাস্তবে কোনো তলই কিন্তু ঘর্ষণহীন নয়, সব তলেই কিন্তু কিছু না কিছু ঘর্ষণ থাকেই, কোথাও কম কোথাও বেশি। আমি যদি মেঝের ওপরে তেল ঢেলে দিই এখানে, ঠিক আছে, দিয়ে যদি আমি ব্লকটাকে রাখি তাহলেও ঘর্ষণ বল কাজ করবে, হয়তো কম হবে কিন্তু কাজ করবে। বুঝতে পেরেছো কি বললাম? তো এখানে দিয়েছে তল দুটির অমসৃণতা, এটা একদম ঠিক, এই জন্যই তো ঘর্ষণের উৎপত্তি। আর আসঞ্জন বল, স্যার এই জিনিসটা বুঝলাম না। মনে করো একটা পাত্রে জল আছে, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, একটা পাত্রে জল আছে। এই পাত্রে জলের অণুগুলোর মধ্যে যে বলটা কাজ করছে, সেইটা হচ্ছে সংশক্তি বল। কি বল? সংশক্তি। তাহলে সংশক্তি বল একই পদার্থের মধ্যে কাজ করে, ঠিক। আর আসঞ্জন বল দুটো ডিফারেন্ট পদার্থের মধ্যে কাজ করে। যেমন ধরো এই পাত্রে জল আছে, এই জল আর পাত্রের দেওয়ালের মধ্যে যে বলটা কাজ করছে সেইটা হচ্ছে আসঞ্জন বল। বুঝতে পেরেছ? আর জল আর জলের মধ্যে যে বলটা কাজ করছে, জলের অণুগুলোর মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে সংশক্তি বল। এবার দেখো ঘর্ষণ বল কিসের জন্য হচ্ছে? এইটা ব্লক, এইটা মেঝে, এদের সংস্পর্শে ঘর্ষণ বল কাজ করছে। তাহলে ব্লকটা একটা মেটেরিয়ালের তৈরি, আবার মেঝেটা অন্য মেটেরিয়ালের তৈরি,
তাহলে দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে বল কাজ করছে, ঠিক আছে? তো তাহলে এটা কি বল? এটা নিশ্চয়ই সংশক্তি নয়, কারণ সংশক্তি বল একই জিনিসের মধ্যে কাজ করে। তাহলে এটা আসঞ্জন বল। তাহলে আসঞ্জন বলের জন্যই কিন্তু ফ্রিকশন বলের উদ্ভব হয়। তাহলে এ ও বি উভয়ই হচ্ছে কারণ। 2 নম্বর কোশ্চেন, সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে একটি বস্তু অপর বস্তুটির উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা যখন করে তখন ঘর্ষণ বলের উদ্ভব হয়। তাহলে ঘর্ষণ বলের অভিমুখ কী হয়? আমি প্রথমেই বলেছি যে ঘর্ষণ বলের অভিমুখ হবে গতির বিপরীত দিকে। তুমি যদি এই ব্লকটাকে এই দিকে টানো, ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। আর তুমি যদি বাবু এই দিকে টানো, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। তার মানে গতির বিপরীতে, ঠিক আছে? গতির বিপরীতে। চলো নেক্সট পেজ, স্থিত ঘর্ষণ। এবার স্থিত ঘর্ষণ কী জিনিস স্যার? দেখো, ঘর্ষণকে না কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে স্থিত ঘর্ষণ, ঠিক আছে? একবার ভাগগুলো লিখে দিই। স্থিত ঘর্ষণ একটা ভাগ, চল ঘর্ষণ একটা ভাগ, আবর্ত ঘর্ষণ একটা ভাগ, ঠিক আছে? এই 3টে মেন ভাগ আর কি, স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কি তোমাকে বলি শোনো, যা বোঝাবো সবেতেই ব্লগ নিয়ে আসবো ভাই, ঠিক আছে? ব্লগ নয় কিন্তু ব্লক, ঠিক আছে? তো এখানে দেখো একটা ব্লক আছে, আবার একটা ব্লক নিয়েছি। এই ব্লকটাকে তুমি এই দিকে টানছো, ওকে? তুমি টানলেই ব্লকটা কিন্তু যাবে না ভাই, হ্যাঁ? তার কারণ কি? এই ব্লকটা ভারী ব্লক, হ্যাঁ, 30 কেজি 40 কেজি, ঠিক আছে? তো তুমি একটুখানি বল প্রয়োগ করলেই ও যাবে না। এবার তুমি বলছো স্যার আমি কি অতই কম শক্তিশালী যে নিয়ে যেতে পারবো না? অবশ্যই পারবে বন্ধু। তাহলে তুমি এক কাজ করো, এই বলটাকে আস্তে আস্তে বাড়াও, ঠিক আছে? তুমি যত এই বল বাড়াবে না, ঠিক আছে, ফ্রিকশন ফোর্সও তত পেছন দিকে বাড়বে। তখনও বস্তুটা চলতে আরম্ভ করেনি। কি বললাম? তুমি যত এই বলটা বাড়াবে, ফ্রিকশন ফোর্সও তত বাড়বে। বাড়তে 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 এমন একটা সময় আসবে যখন তোমার প্রয়োগ করা বলকে এই ফ্রিকশন ফোর্স আর কন্ট্রোল করতে পারবে না, তখনই বস্তুটা মুভ করতে লাগবে। এবার এই মুভ করার আগে পর্যন্ত বা গতিশীল হওয়ার আগে পর্যন্ত যে ঘর্ষণ বলটা কাজ করছে, সেই ঘর্ষণ বলটাই হচ্ছে স্থিত ঘর্ষণ বল। সংজ্ঞা তোমাদের বই কী বলছে দেখো, কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন এক তল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বলে, ঠিক আছে? তাহলে স্থিত ঘর্ষণ ততক্ষণ কাজ করবে যতক্ষণ বস্তুটা গতিশীল নয়, আর গতিশীল হয়ে গেলে কিন্তু তখন আর স্থিত ঘর্ষণ নয়, তখন কাজ করবে চল ঘর্ষণ। ওকে, তাহলে কি বললাম একটা কথা মনে রাখবে, তুমি তোমার প্রয়োগ করা বল যত বাড়াবে, এই স্থিত ঘর্ষণ বল কিন্তু তত বাড়বে। ওকে, আচ্ছা, এবার নেক্সট পেজ যাই। সীমাস্থ ঘর্ষণ। স্যার এটা কী ব্যাপার? এত অদ্ভুত জিনিস, এই নামটা তো আপনি আগে করেননি। হ্যাঁ, করিনি। তার কারণটা বলি, একটা সিম্পল একটা গ্রাফ আঁকার চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এই দিকটা মনে করো ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনকে এফ দিয়ে, স্মল এফ দিয়ে লেখা হয়, আর এইটা ক্যাপিটাল এফ। স্যার আপনি বললেন আমি আমার বল যত বাড়াবো ফ্রিকশনও বাড়বে, বাড়ছে 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 বাড়ছে, এতটা বাড়লো, ঠিক? এইটা একদম ম্যাক্সিমাম, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। ম্যাক্সিমাম যেটা, এইটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। তার মানে এই স্থিত ঘর্ষণ বলটা বাড়তে বাড়তে সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত যেতে পারে, তার বেশি আর যেতে পারে না, তারপরে একটু কমে গিয়ে চল ঘর্ষণে পরিণত হয়। তখন তো এবার মুভ করতে লেগেছে বস্তুটা, তখন চল ঘর্ষণে পরিণত হয়। সরি, ছবিটা একটু আঁকতে প্রবলেম হচ্ছে, এই ঠিক। তাহলে এই যে ভ্যালুটা, হ্যাঁ, এই ভ্যালুটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে এইটা কি? এইটা স্থিত, ঠিক আছে? আর এই পয়েন্টটা হচ্ছে সীমাস্থ, আর এইটা হচ্ছে চল। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে যে এই 3টের মধ্যে কার মান সবথেকে বড়, তুমি কি বলবে? যে স্যার সীমাস্থ ঘর্ষণের মান হচ্ছে সবথেকে বড়। এই যে স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বলে। আবার আমি একটা ব্লক আঁকবো, বুঝলে বন্ধু? ব্লক, এই ব্লক ছাড়া ঘর্ষণ বোঝানো যাবে না। মনে করো তুমি এইদিকে এই ব্লকটাকে দড়ি ধরে টানছো, ঠিক আছে? বিশাল জোরে টানছো, হ্যাঁ, প্রথমে অল্প বল দিলে দেখছি যাচ্ছে না, টানছো 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 টানছো, এইবার জাস্ট চলতে লাগলো। কি বললাম? তুমি এই ব্লকটাকে দড়ি ধরে টানছো, এই ব্লকটাকে টানছো 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 টানছো, এইবার জাস্ট এগোতে লাগলো। এই যে আমি কথাটা বললাম জাস্ট এগোতে লাগলো,
তখন এই দিকে যে বলটা কাজ করবে, ঠিক আছে, এগোনোর ঠিক আগের মুহূর্তে, মুভ করার ঠিক আগের মুহূর্তে যে ফ্রিকশন বলটা কাজ করবে তাকেই আমরা বলবো লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ বল। বুঝতে পেরেছ? ক্লিয়ার কি বললাম? ওকে, এবার নেক্সট পেজ যাই। চলঘর্ষণ। কোনো তল অপর একটা তলের সংস্পর্শে থেকে যখন তলটি সাপেক্ষে গতিশীল হয় তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে চলঘর্ষণ বলে। স্লাইডিং ফ্রিকশন, তার মানে এইবার ব্লকটা গড়গড় গড়গড় করে গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এগিয়ে যাচ্ছে। তুমি টানছো, এফ বলে এ সাঁই সাঁই করে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই দিকে চলঘর্ষণ বল কাজ করবে। তাহলে যখন স্থির, অথচ আমি বল প্রয়োগ করছি, সরাতে পারছি না, তখন যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে তাকে বলবো স্থিত ঘর্ষণ বল। এই জাস্ট এগিয়ে যাবে বললে হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। এইবার এগোতে লাগলো, সাঁই সাঁই করে এগিয়ে যাচ্ছে, সেই সময় হচ্ছে চলঘর্ষণ বল। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। নেক্সট, এইবার আসছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। আচ্ছা, সে পরে আসছি কী ব্যাপার কী না, একটুখানি পড়ি, বুঝলে এই জিনিসটা কি বলছে। বলছে ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, একটু বলি কেসটা কীরকম। ঘর্ষণের একটা সূত্র আছে, সেটা নিউটন দিয়েছিল। নিউটন বলছে, দেখো বাবু, এর ভর মনে করো এম। এই যে বস্তুটা তুমি নিয়েছো, ব্লক ব্লক করে চিৎকার করছো, এর ভর হচ্ছে এম। তাহলে নিচের দিকে কত ওজন কাজ করবে? mg। আর ওপরের দিকে এই তলটা লম্ব বল দেবে, ঠিক? বেশ, এইবার তুমি টানছো এই দিকে এফ বলে, আর এই দিকে কাজ করছে কি? ঘর্ষণ বল। এবার যখন সীমাস্থ ঘর্ষণ বল চলে আসবো, মনে করো এফটা সীমাস্থ ঘর্ষণ বল, মানে জাস্ট এগিয়ে যাবে, এই সীমাস্থ ঘর্ষণ বলের মানটা প্রপোর্শনাল হয় লম্ব বলের সঙ্গে, ঠিক আছে? সীমাস্থ ঘর্ষণ বলের মান লম্ব বলের সঙ্গে প্রপোর্শনাল, তার মানে লম্ব বল যত বাড়বে তত সীমাস্থ ঘর্ষণ বলের মানও বাড়বে। এবার আমরা সেই ছোটোবেলা থেকে শিখেছি যে যখনই আমরা এইখান থেকে সমান নিই তখন একটা ধ্রুবক নিতে হয়, মিউ এন। এই ধ্রুবকটা হচ্ছে মিউ, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু এফ বাই এন, ঠিক আছে? এফটাকে বলা হয় ঘর্ষণ বল আর এনটাকে বলা হয় লম্ব বল। তাহলে বোঝা গেল এখানে কেন লিখেছে যে সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব বলের অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে। এটাকে তুমি মিউ এস লিখতে পারো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে। দেখো ওই মিউ এস ইকুয়াল টু তুমি যেটা লিখলে না এফ বাই এন, এফটা কিসের, মানে এফটা কি বল, তো তাহলে একক কী হবে? নিউটন। আবার লম্ব বলও তো একটা বল না, তাহলে সেটাও তো হবে নিউটন। তাহলে এর কোনো একক নেই বন্ধু, এ হচ্ছে এককবিহীন। আবার এটা মাত্রাবিহীনও বটে, এককবিহীন আবার মাত্রাবিহীন, বুঝলে? এখানে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া আছে, সেই জন্য লাইনটা আমি নিয়েছি। আচ্ছা, মিউ দুটি বলের অনুপাত হওয়া এর কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। মিউ এর মান সাধারণত একের চেয়ে কম হয়, তবে বিশেষ ক্ষেত্রে মিউ এর মান একের সমান বা বেশিও হতে পারে। বায়ুশূন্য স্থানে রাখা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করা দুটি ধাতব তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক প্রায় 10 হতে পারে বায়ুশূন্য স্থানে থাকলে। উল্লিখিত শর্তে দুটি তামার তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান 1.6 এবং দুটি কাঁচের তলের মধ্যে 1 হয়। ওকে, নেক্সট দেখো, চলঘর্ষণ গুণাঙ্ক। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে চলঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকে চলঘর্ষণ গুণাঙ্ক বলে। ওই একই কেস ভাই, ওই রকমই। চলঘর্ষণ গুণাঙ্ক এফকে ভ্যারিজাস এন, তাহলে তুমি যখন এখান থেকে ইকুয়াল দেবে তখন এটাকে কী নেবো? মিউ কে ইন্টু এন। এই মিউ কে যেটা লিখলাম একেই আমরা বলি চলঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এফ কে বাই এন, অর্থাৎ চলঘর্ষণ বল এবং লম্ব বলের অনুপাতকেই বলা হয় চলঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? এটাও এককবিহীন মাত্রাবিহীন। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? বেশ, এবার আমি একটা তোমাকে অঙ্ক করার জন্য ছোট্ট কনসেপ্ট বলি। ধরে নাও
কোনো ঘর্ষণ টর্ষণ নাই ভাই, এটা একটা স্মুথ সারফেস, ঠিক আছে, একদম স্মুথ। তুমি এই দিকে বল প্রয়োগ করে টানছো এফ, আর বেটা ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, ভর হচ্ছে এম। তাহলে তুমি কি বলবে, স্যার আমাকে নিউটন বলে গিয়েছে এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, আমি রাগ করবো না, কোনো সমস্যা নাই। এইবার আমি তোমাকে বললাম, বাবু এই তলটা স্মুথ নয়, এখানে ফ্রিকশন আছে। এইবার তুমি আমাকে এই লজ অফ মোশন থেকে তুমি বলের সমীকরণটা লিখে দাও দেখি বাবা। তখন তুমি বলবে যে স্যার আমি তো এফ বল প্রয়োগ করছি, কিন্তু ফ্রিকশন স্যার আমার প্রয়োগ করা বলটাকে কমিয়ে দিচ্ছে, এই দিকে ফ্রিকশন কাজ করছে স্যার, খতরনাক ব্যাপার। তাহলে আমি বল প্রয়োগ করছি এফ, আর ফ্রিকশন স্মল এফ, তাহলে মোট বল স্যার এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ। এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ, বুঝতে পেরেছ? দিয়ে বস্তুটা গড়ছে, ত্বরণ নিয়ে গড়ছে। হ্যাঁ, এবার এটা এফ কে নিলাম, কারণ যেহেতু চলঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এফ মাইনাস এফ কে জায়গায় কী লিখেছি, মিউ কে ইন্টু এন আগেই লিখেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইকুয়ালস টু এম এ। এবার যদি আমাদেরকে বলে ত্বরণ বের করতে, তাহলে এফ মাইনাস মিউ কে ইন্টু এন বাই এম, এইটা হয়ে যাবে ত্বরণ। বুঝতে পেরেছ? তো এইটা তোমরা খাতায় লিখে রাখতে পারো, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ওকে, বেশ কয়েকটা এমসিকিউ পেয়েছি বাবা, চলো সলভ করে নিই। বলছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান ড্যাশের সমানুপাতিক, একটু আগেই বলে দিয়েছি লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা কোনো মাত্রা নাই, তাহলে M0 L0 T0। ওকে, নো প্রবলেম। বায়ুশূন্য স্থানে যদি ঘর্ষণ গুণাঙ্ক আমরা দেখি, তাহলে মিউ এর মান একের থেকে বেশি হবে, সেটা একদম ডাইরেক্ট লাইন তোলা ছিল, ঠিক। সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা চলঘর্ষণের মান কম, কারণ সীমাস্থ ঘর্ষণ সব থেকে বেশি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, কনসেপ্টও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যদি তোমরা কমেন্ট করে একটু জানাও যে ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে, তোমরা পরপর ক্লাস চাও কি না, তাহলে খুবই উপকার হয়, আর আমারও ক্লাসগুলো করাতেও খুব ভালো লাগে। তো কাইন্ডলি একটুখানি কমেন্ট করে জানিও। ওকে ওকে, এবার আমরা পড়ব ঘর্ষণ কোণ কী জিনিস, কী বৃত্তান্ত। একবার সংজ্ঞাটা পড়ে নাও, বইয়ে কী বলেছে। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি লম্ব বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। স্যার কিছুই বুঝলাম না, বহুত খটোমটো ব্যাপার স্যার, একটু বুঝিয়ে বলুন। ঠিক আছে, বোঝাতে গেলেই তো আমাকে আবার একটা ব্লক আঁকতে হবে, কেমন? এটা একটা ব্লক, বুঝলে বন্ধু। তুমি কি করেছো, এই ব্লকটাকে সামনের দিকে বল দিয়ে টেনেছো। ওকে, আই হ্যাভ নো প্রবলেম। হ্যাঁ, আর ওপরের দিকে অবশ্যই একটা লম্ব বল কাজ করবে, যেটা এই তলটা এই বস্তুর ওপর দেবে। যখনই তুমি এই দিকে টানছো, সঙ্গে সঙ্গে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে ব্যাকে। ওকে, নো প্রবলেম। আমি ডট 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 অ্যাড করে দিলাম। তাহলে এই দিকে ফ্রিকশন বল, এই দিকে লম্ব বল। প্রথম চ্যাপ্টারে স্যার আমরা পড়েছিলাম, প্রথম চ্যাপ্টার নয়, সেকেন্ড চ্যাপ্টারে, মানে ভেক্টর চ্যাপ্টারে, যদি দুটো ভেক্টর এরকম দুটো সামান্তরিকের দুটি বাহু দ্বারা প্রকাশিত হয়, তাহলে স্যার কর্ণ হয়ে যাবে এদের লব্ধি। ঠিক বলেছি কি না বলো? আশা করি ঠিকই বলেছি। বেশ, তাহলে কর্ণ হয়ে যাবে এদের লব্ধি। আমি যদি এটাকে কিউ দিয়ে লিখি, কিউ, তাহলে কিউটা কী হয়ে গেল? সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব বলের লব্ধি। এই লব্ধিটা লম্ব বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ। বুঝতে পেরেছ? এই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ। এবার আমরা আর একটা জিনিস শিখেছিলাম, যে একটা ভেক্টর যার সঙ্গে কোণ করে সেটা কস উপাংশ, আর যার সঙ্গে কোণ করছে না সেটা সাইন উপাংশ। তাহলে ল্যামডা কোণটা কার সঙ্গে করেছে? এনের সঙ্গে। তাহলে এন ইকুয়াল টু লিখতে পারি কিউ কস ল্যামডা, আর এফ ইকুয়াল টু লিখতে পারি কিউ সাইন ল্যামডা। তাহলে এন বাই এফ, তার মানে হচ্ছে, আচ্ছা এটা এফ বাই এন করো, এফ বাই এন ইকুয়াল টু কিউ কিউ কেটে যাবে, সাইন ল্যামডা বাই কস ল্যামডা সমান ট্যান ল্যামডা। এই এফ বাই এন মানেই কিন্তু আমরা একটু আগেই পড়েছি মিউ সমান ট্যান ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু
ট্যান ইনভার্স মিউ। ওকে, তাহলে ল্যামডা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। এটা কার সঙ্গে কার সম্পর্ক জানো? এটা ঘর্ষণ কোণের সঙ্গে, হ্যাঁ, ঘর্ষণ কোণের সঙ্গে তোমার ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক। ঠিক আছে, তাহলে কি বললাম? ঘর্ষণ কোণের সঙ্গে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক। মিউটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, ওকে, ফর্মুলাটা লিখে রাখবে, অঙ্কের ক্ষেত্রে লাগবে। এর আগেই একটা এমসিকিউ আছে, এই দেখো। ঘর্ষণ কোণ ল্যামডা এবং ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে কোন সম্পর্কটা সঠিক? মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করো। ওকে, আর যদি নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্টে জানিও। আর কতটা উপকার হচ্ছে, কতটা ভালো লাগছে সেটাও জানিও। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।